নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের একটা সাম্প্রতিক নির্দেশ বেশ আলোড়ন ফেলেছে। হ্যাঁ, ঠিকই। তো আজ আমরা আদালতের কিছু পর্যবেক্ষণ আর কিছু প্রতিবেদনের ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটেছে, কেন আদালত এই পদক্ষেপ নিল আর রাজ্য সরকারের যুক্তিটাই বাকি ছিল। হুম লক্ষ্যটা হলো এই গুরুত্বপূর্ণ বিষয়টার মূল দিকগুলো অল্প কথায় জেনে নেওয়া। একদম। বিষয়টা তো শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়ে, বিচারপতি রাজশেখর মান্থা আর বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ। হ্যাঁ, ওরা রাজ্যের ওবিসি তালিকা সংক্রান্ত একটা বিজ্ঞপ্তির ওপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। স্থগিতাদেশ, আচ্ছা। আপাতত ওই বিজ্ঞপ্তিটা কার্যকর করা যাবে না মামলার শেষ না হওয়া পর্যন্ত। ঠিক তাই, একদম। আর আদালত মূলত প্রশ্ন তুলেছে পদ্ধতি নিয়ে, তাই না? আমার যেটা মনে হচ্ছে, বিশেষ করে কেন রাজ্য সরকার ২০১২ সালের আইন সংশোধনের পথে না হেঁটে একেবারে ১৯৯৩ সালের পুরনো আইন অনুযায়ী তালিকা বদলের বিজ্ঞপ্তি দিল, এটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটাই তো মূল পয়েন্ট। আদালতের পর্যবেক্ষণে এটাই প্রধান বিষয়। ওরা মনে করছেন ওবিসি তালিকা তৈরির যে প্রক্রিয়াটা রাজ্য অনুসরণ করেছে সেটা ঠিক আইন মেনে হয়নি। আচ্ছা। এর আগেও তো আদালত বলেছিল যে শুধু ধর্মের ভিত্তিতে বা যথেষ্ট সমীক্ষা ছাড়া সংরক্ষণ তালিকা বানানো যায় না। আর ২০১০ সালের পর তৈরি হওয়া কিছু তালিকা নাকি ১৯৯৩ সালের আইনের মূল ভাবনার সঙ্গেও সঙ্গতিপূর্ণ ছিল না, এরকম একটা পর্যবেক্ষণও আগে ছিল। এই নতুন বিজ্ঞপ্তিতে তো বেশ কিছু বদল আনা হয়েছিল, তাই না? ৬৬টা পুরনো সম্প্রদায় বাদ দিয়ে ৬৪টা রাখা, আবার ৭৬টা নতুন সম্প্রদায় যোগ করা, মোট ১৪০টা সম্প্রদায়ের একটা লিস্ট। হ্যাঁ, আদালত বলছে এই পুরো প্রক্রিয়াটাতেই গলদ আছে। হ্যাঁ, গলদটা মূলত পদ্ধতিগত, প্রসিডিউরাল। আদালত জোর দিচ্ছে যে আগের নির্দেশ মানা হয়নি আর পর্যাপ্ত সমীক্ষা ছাড়াই এই তালিকা সংশোধন বা নতুন নাম যোগ করা হয়েছে। আগের নির্দেশ অমান্য করা হয়েছে। হ্যাঁ, সেটাই। আদালত তো মনে করিয়ে দিয়েছে যে তারা নির্দিষ্ট কিছু সম্প্রদায় নিয়ে পদক্ষেপ করার কথা বললেও রাজ্য তখন বলেছিল সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করবে। ও আচ্ছা। কিন্তু পরে সেই নির্দেশ না মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়। আদালত এটাকে বেশ অবমাননাকর হিসেবেই দেখছে। যদিও রাজ্য সরকারের তরফেও তো বেশ জোরালো সওয়াল করা হয়েছে, তাই না? যেমন ধরুন, অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তুলেছেন যে যখন সমীক্ষার কাজ চলছিল বা তালিকা প্রকাশের বিজ্ঞাপন দেওয়া হলো, তখন কেন প্রশ্ন ওঠেনি? হ্যাঁ, সেই যুক্তিটা দেওয়া হয়েছে। ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেটাও বলেছেন তিনি। আবার রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বিষয়টাকে আইনসভান এখতিয়ারের প্রশ্ন বলেও যুক্তি দিয়েছেন। ঠিক, এই যুক্তিগুলো রাজ্য দিয়েছে, কিন্তু আদালত রাজ্যের এই যুক্তিগুলো আপাতত গ্রহণ করেনি। না, বিচারপতি মান্থা তো বেশ স্পষ্ট করেই বলেছেন রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিগুলো আদালতের আগের নির্দেশকে শুধু অমান্যই করেনি, বরং আইন তৈরির যে নির্দিষ্ট পদ্ধতি আছে সেটাও লঙ্ঘন করেছে বলে আদালত মনে করছে। সেই কারণেই রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আর ৩১শে জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশটা বজায় রাখা হয়েছে। আচ্ছা। সুতরাং মূল কারণ হলো গিয়ে ওই পদ্ধতিগত ত্রুটি আর আদালতের নির্দেশ না মানা। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে এটা শুধু তালিকা বা সংরক্ষণের বিষয় নয়, বরং এর সঙ্গে আইন তৈরির পদ্ধতি আর আদালতের নির্দেশ মেনে চলার একটা বৃহত্তর প্রশ্ন জড়িয়ে গেছে। একদম ঠিক তাই। আর আজকের এই আলোচনার শেষে এটাই হয়তো ভাবার বিষয় যে অনগ্রসর শ্রেণীকে চিহ্নিত করা আর তাদের জন্য সংরক্ষণের নীতি তৈরি করার ক্ষেত্রে আইনসভা আর বিচার বিভাগের ভূমিকার মধ্যে ভারসাম্য রাখাটা কতটা জরুরি। আর কতটা জটিলও বটে। হ্যাঁ, কতটা জটিল হতে পারে এই ঘটনাটা সেই পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটাকেই আবার নতুন করে সামনে নিয়ে এলো আর কি। একদম। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।